সাউন্ড ঠিক আছে নাকি একটু দেখো তো। ঠিক আছে। কয়জন জয়েন আছে? ছয়। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ম্যাথের হচ্ছে সেট যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের আজকে শেষ হয়ে যাবে। তো সেটের কিছু হচ্ছে ম্যাথ ছিল হচ্ছে তোমাদের এরকম যে অ্যাডভান্স ম্যাথের মধ্যে যে ভেন চিত্র সম্পর্কিত যে সমস্যাগুলো। তো তোমাদের মেইন যে বইটা টেক্সট বই যেটা সেটা তো ভেন চিত্রে মাত্র একটা মাত্র ম্যাথ দেওয়া ছিল। তো আজকের ক্লাসে হচ্ছে আমি কয়েকটা ম্যাথ বাছাই করেছি, যেগুলো মোটামুটি যদি ভালো করে একটু বোঝো বা করো তাহলে সেক্ষেত্রে ভেন চিত্র সম্পর্কিত যত ধরনের সমস্যাগুলো আছে আশা করি সেটা নিয়ে আর কখনোই সমস্যা হবে না। ক্লাসে ক্লাসের ম্যাথ কম, বাট একটা ম্যাথের মধ্যে নিয়ম আসলে অনেক বেশি। সো একটু সবাই একটু খেয়াল করো যে আমরা আসলে কি করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো ভেন চিত্রের ম্যাথের ক্ষেত্রে আসলে তুমি দেখবা যে বইয়ে তোমাকে বলা হচ্ছে যে ভেন চিত্রের মাধ্যমে হচ্ছে তোমাকে জিনিসগুলো সলভ করতে বলা হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে ভেন চিত্র ছাড়াও কিন্তু ম্যাথগুলোকে সলভ করা যায়, কিন্তু যখন তোমাকে বলবে যে ভেন চিত্র দিয়ে জিনিসটাকে সলভ করো তখন আসলে তোমার আর কিছু করার নাই, তোমাকে ভেন চিত্র দিয়ে ম্যাথ সলভ করতে হবে। বাট নর্মালি সূত্র দিয়ে ম্যাথগুলো সলভ করা যায়। তো তুমি যদি ম্যাথ কি বলতেছে, মানে ম্যাথের বাংলাটা কি কি বোঝাতে চাচ্ছে সেটা যদি তুমি বোঝো তাহলে সেক্ষেত্রে ভেন চিত্র নেই তেমন একটা সমস্যা হবে না। তো আসলে আমরা শুরুতে একটা ম্যাথ দেখি, আমরা কন্ডিশন গুলো পরে দেখবো, কি কি কন্ডিশন দিচ্ছে সেটা আমি পরে দেখবো। আমরা শুধু দেখবো যে ম্যাথে কি বলছে আর কোন জিনিসগুলোর মধ্যে আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো, তোমাকে বলা হচ্ছে যে একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে, তার মানে একটা ক্লাসে টোটাল ছাত্র আছে হচ্ছে 100 জন। যখনই তোমাকে বলা হচ্ছে যে 100 জন ছাত্র, তখন তোমার মাথায় যেটা আসবে সেটা হলো যে এই যে একটা বর্গক্ষেত্র দেখতেছো, এটা বর্গাকার হইতে পারে, এটা আয়তাকার হইতে পারে। তাহলে এই বর্গক্ষেত্রর পুরোটার মধ্যে যা কিছু আছে, অর্থাৎ এই সাদা অংশগুলোর কথা বলো, এই বিভিন্ন কালারের বৃত্তকলার কথা বলো, সবগুলো মিলে যে সংখ্যাটা সেই সংখ্যা হচ্ছে 100। এটা একটু মাথায় রেখো, এই জিনিসগুলো বুঝলে তুমি যে কোনো ম্যাথ পারবা। আর এটা না বুঝলে তাহলে তুমি সেক্ষেত্রে ম্যাথ করতে গিয়ে একটু ঝামেলায় পড়বা। তাহলে টোটালটা যেটা 100, তো টোটাল যেটা 100 আমরা সেটাকে বলবো হচ্ছে নাম্বার অফ এস। তো তোমরা জানো যে কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা নাম্বার অফ এস ইকুয়াল টু আমরা এরকম ইউজ করতাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা ইউজ করতাম, অথবা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ইউজ করতাম। তোমরা যারা বিভিন্ন বই বা গাইড বই ফলো করো আর কি, যদি করো তাহলে অনেকেই দেখবা যে কিছু ম্যাথে নাম্বার অফ এস ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর কিছু ম্যাথে নাম্বার অফ এস ইকুয়াল টু এটা দেওয়া নাই। এর কারণটা আসলে কি, এর কারণটা কি সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো, আগেও বলেছি যদিও। আজকে একটু আর একটু ডিটেলসে গিয়ে জানবো, যেহেতু আজকে আমাদের ভেন চিত্রের লাস্ট ক্লাস। তো এইটা ইকুয়াল ডেটা লেখা যাবে কিনা এই ডিসিশন আমি শুরুতেই আসতে পারবো না, বাট আমি এই ডিসিশনে আসতে পারবো যে যে আমি এই ডিসিশনে আসতে পারবো যে টোটাল যে স্টুডেন্ট সংখ্যা যেটা সেটা হলো নাম্বার অফ এস। তাহলে এখানে নাম্বার অফ এস এর যে মানটা, তাহলে নাম্বার অফ এস এর মানটা হচ্ছে 100। আমাকে আজকে একটু বলবা, আমি আজকেও জিজ্ঞাসা করবো এই জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা। এখন বলা হচ্ছে এর মধ্যে 42 জন স্টুডেন্ট ফুটবল খেলে। তাহলে এই যে 42 জন স্টুডেন্ট ফুটবল খেলে এর মানে কিন্তু এই না যে এরা ফুটবল ছাড়া আর কিছুই খেলে না। তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কতজন শুধু ফুটবল খেলে, সেই প্রশ্নের অ্যান্সারটা একরকম, আর কতজন ফুটবল খেলে সেই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আরেক রকম। তাহলে যেহেতু 42 জন ফুটবল খেলে, তাহলে ফুটবল হচ্ছে এখানে একটা সেট। তাহলে পুরো একটা বৃত্ত ভর্তি যেই সংখ্যাটা, যেই মানটা, সেটা হচ্ছে ফুটবল। তো এখানে চিত্রে দেখতেই পাচ্ছ ফুটবলের কথা যেহেতু বলা হয়েছে, সেহেতু আমি একটু কালার চেঞ্জ করে নিই। যেহেতু ফুটবলের কথা বলা হয়েছে, তাহলে এই যে দেখতেছো পিঙ্ক কালার সার্কেলটা যেটার মধ্যে মুভ করতেছে, এই বৃত্তটা, এই বৃত্ত পুরোটার মানই হচ্ছে 42। এই বৃত্ত পুরোটার মানই হচ্ছে 42। তার মানে এই ফুটবলের মধ্যে কিন্তু শুধুমাত্র ফুটবল নাই, এই যে লাল কালার অংশ ঢুকে গেছে, এই যে
একটু নীলাভ অংশ ঢুকে গেছে। সো এইগুলা কি, এগুলো আমরা আস্তে আস্তে পরে জানবো। 46 জন ক্রিকেট, তার মানে ক্রিকেটের যে বৃত্তটা আছে, অর্থাৎ এই যে পুরো বৃত্তটা, এই পুরো বৃত্তটা হচ্ছে ক্রিকেট। এবং 39 জন দাবা খেলে, তার মানে এই সাইডে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দাবা। তো যেহেতু দাবা খেলে, তো দাবার ইংলিশ হচ্ছে চেস। তো আমরা চেস না লিখে, যেহেতু এখানে সি একটা অলরেডি আছে, আমরা দাবাকে দাবাকে আমরা ডি লিখি, দাবাকে হচ্ছে আমরা ডি লিখি। তাহলে ফুটবলটা হচ্ছে আমার এফ, দাবা হচ্ছে ডি, আর ক্রিকেট হচ্ছে সি। আগে একটু ভালো করে খেয়াল করো। তো এটা আমি বারবার আসলে এই জন্য বলতেছি, তোমাকে পরীক্ষায় অবশ্যই এরকম প্রশ্ন আসবে, কতজন শুধু দাবা খেলে, কতজন শুধু ফুটবল খেলে, কতজন শুধু ক্রিকেট খেলে। এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে নাই, বাট এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ওই জন্য আমি একটু আজকে একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করব। তাহলে তুমি এগুলো বুঝলা। তাহলে যেহেতু তোমাকে ফুটবলের কথা বলা হয়েছে, তাহলে এখান থেকে নাম্বার অফ এফ যেটা, তাহলে নাম্বার অফ এফ হবে হচ্ছে এখান থেকে 42। ক্রিকেট যেহেতু বলা হয়েছে, সো নাম্বার অফ সি যেটা, নাম্বার অফ সি হবে হচ্ছে 46। এবং দাবার কথা যেহেতু বলা হয়েছে, সো নাম্বার অফ চেস, চেস না লিখে আমি ডি লিখবো। তাহলে নাম্বার অফ ডি ইকুয়াল টু হচ্ছে 39। তুমি ভ্যালু করে লিখতেছ। এদের মধ্যে 13 জন ফুটবল এবং ক্রিকেট খেলে। তো যেহেতু ফুটবল এবং ক্রিকেট খেলে, আমি একটু ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট। ইন্টারসেকশন কেন? ইন্টারসেকশন মানে কি, এবং ফুটবল এবং ক্রিকেট খেলে। তাহলে যেহেতু ফুটবল এবং ক্রিকেট খেলে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 13। 14 জন ক্রিকেট এবং দাবা খেলে। তাহলে 14 জন ক্রিকেট, তাহলে ক্রিকেট হচ্ছে সি, ইন্টারসেকশন ইন্টারসেকশন দাবা হচ্ছে ডি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত? এই সংখ্যা হচ্ছে 14। এবার বলা হচ্ছে 12 জন ফুটবল এবং দাবা খেলতে পারে। তাহলে আমি এই জাত লিখি, নাম্বার অফ ফুটবল আর হচ্ছে ইন্টারসেকশন দাবা। তাহলে এটা হচ্ছে আমাদের কতজন? তাহলে এই মানটা হচ্ছে 12 জন। এখন একটু যদি ভেন চিত্রে একটু ভালো করে একটু লক্ষ্য করো, একটু ভেন চিত্রের দিকে একটু তাকাও। আমরা যদি এই মানগুলো বসানোর চেষ্টা করি, তাহলে এই যে সি, এই সি, এফ আর ডি, এই তিনটা জিনিস বসানো হয়েছে হচ্ছে ভিতরে, বাট এটা কিন্তু আসলে ভুল হয়েছে। এটা কিন্তু ভিতরে বসানো যাবে না। কেন ভিতরে বসানো যাবে না? তুমি যদি এই সিটা এখানে বসাও, এই সিটা এখানে বসানো মানে হচ্ছে এই সিটা শুধুমাত্র এইটুকের মান। আমি এগুলো ইচ্ছা করেই করেছি আজকে, যেন তোমরা পরীক্ষা হলে গিয়ে এই ধরনের কোনো ভুল না করে আসো। এই ভুলগুলো পরীক্ষায় হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাহলে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সি, তাহলে সিটা কিন্তু এখানে লেখা যাবে না। তোমাকে যেটা করতে হবে, সিটা বাইরে লিখতে হবে। তাহলে দেখতে হবে যে এই জিনিসটা হচ্ছে সি এর মান, এখানে আসছে হচ্ছে তোমার এটা হচ্ছে এফ এর মান, আর এই পাশে এটা হচ্ছে দাবা ডি এর মান। এখন ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট হচ্ছে 13। তাহলে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট মানে কি? ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট মানে হচ্ছে, তাহলে ফুটবল হচ্ছে তোমার এই সেটটা, আর ক্রিকেট হচ্ছে এই সেটটা। তাহলে এটা ভালো করে খেয়াল করবা। তাহলে এই যে আমি প্রথম যে বৃত্তটার মতো একটা দিলাম, ইলিশ মাছের মতো, এই ইলিশ মাছের মতো যে মানটা পুরোটা, অথবা মানুষের চোখের মতো, যাই বলো, এই পুরোটুকুর যে মানটা, এই পুরোটুকুর মানটা হচ্ছে 13, এফ ইন্টারসেকশন সি। তাহলে এই মানটা হচ্ছে 13, আমি 13 এখানে লিখি, এটা হচ্ছে 13। এরপর বলা হচ্ছে সি ইন্টারসেকশন ডি। এগুলো আমি এইভাবে শেখাচ্ছি, যেটা বারবার বলি, তোমাদেরকে পরীক্ষায় এগুলো আঁকাতে বলবে, বিভিন্ন ড্রয়িং পেপার দিবে বা পরীক্ষা থেকে বিভিন্ন শীট দিবে, দিয়ে বলবে এগুলো একে একে দেখাও। তো শুধু যদি সূত্র দিয়ে ম্যাথ করো, তাহলে এই যে আঁকা আঁকির যে ব্যাপারটা, এটা কিন্তু পারবা না। এটা গাইড বইগুলোতেও কিন্তু এভাবে দেওয়া নাই, মানে এগুলো গাইড বইয়ে লিখে বোঝানো সম্ভব না। এগুলো একদম ফিজিক্যালি আমি যেমন করে দেখাচ্ছি, এরকম করে দেখাতে হবে তোমাকে। তাহলে সি ইন্টারসেকশন ডি, তাহলে সি ইন্টারসেকশন ডি কোনটা বুঝতে পারতেছো? এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি একটু ডিফারেন্ট একটা কালার ইউজ করি। তাহলে যেহেতু সি ইন্টারসেকশন ডি, তার মানে এই কালার দিয়ে তো পোষাইতেছে না। তাহলে এই যে সি ডি, অর্থাৎ এই যে পিঙ্ক কালারের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, যে পিঙ্কের মতো যে মানটা দেখতে পাচ্ছ, এই পুরোটা মানটা হচ্ছে তোমার 14। তাহলে এই মানটা হচ্ছে 14।
আর এখন বলা হচ্ছে হলো এফ ইন্টারসেকশন ডি। তাহলে এফ ইন্টারসেকশন ডি হচ্ছে তোমার কোনটা, একদম লোয়ার যে পার্টটা আছে সেটা। তার মানে এই এই এটার যে মানটা, সেই মানটা হচ্ছে 12। তাহলে এখন খেয়াল করে দেখো, এই তিনটে যখন এরকম যখন করতেছে, তখন একটা জিনিস কিন্তু এখানে কিন্তু কমন হয়ে গেছে। যে একটা জিনিস কমন হয়ে গেছে, কে সেই কমন হয়ে গেছে? এই কমন হয়ে গেছে কিন্তু এই যে এইটুকু অংশটা, অর্থাৎ এ প্রত্যেকের মধ্যেই আছে। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লেখার চেষ্টা করি। এ প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে প্রত্যেকের মধ্যে মানে কি, সি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন এফ। তার মানে কি, এমন একজন স্টুডেন্ট বা এমন মানুষ যারা ক্রিকেট খেলতে পারে, যারা দাবা খেলতে পারে, এবং যারা ফুটবল খেলতে পারে। দেখো এই জিনিসটা তোমাকে বলা আছে কিনা, তোমাকে বলা হয়েছে এছাড়া 7জন কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই বৃত্তের যে মানুষগুলো আছে, এই বৃত্তের মানুষগুলো কোনো না কোনো খেলায় পারদর্শী। অর্থাৎ হয় তারা ক্রিকেট খেলতে পারে, অথবা দাবা, অথবা হচ্ছে ফুটবল, অথবা কেউ দুইটা খেলা খেলতে পারে, কেউ তিনটা খেলাই খেলতে পারে। তাহলে তোমাকে শুরুতেই জিজ্ঞেস করা হয়েছে যে 7জন কোনো খেলায় পারদর্শী নয়, তারা তাহলে কে? তাহলে এই বৃত্তের মধ্যে যারা আছে তারা কোনো না কোনো খেলা পারে। তাহলে যারা কোনো খেলাই পারে না, তাদের স্থান কোথায় হবে? তাদের স্থান হবে বৃত্তের বাইরে। কারণ তারা ক্লাসের স্টুডেন্টদের মধ্যে, বাট তারা বৃত্তের বাইরে। তারা সহজ করে বললে, এই যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্র মানে হচ্ছে যারা একটা ক্লাসের স্টুডেন্ট, আর বৃত্তগুলো মানে হচ্ছে যারা বিভিন্ন ধরনের খেলা খেলতে পারে তারা। আর এর বাইরে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছ বাইরে, এটা মানে হচ্ছে যারা কোনো খেলা খেলতে পারে না। এটা খুব ভালো করে মাথায় রাখো। তাহলে যারা কোনো খেলা খেলতে পারে না, তাহলে যারা পারে না সেটা তোমাকে বলেই দিছে যে 7জন কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে এই যে সাদা কালার অংশটা, এই সাদা কালার অংশের মানটা হচ্ছে 7। আর টোটাল যে মানটা আছে, তাহলে টোটাল মানটা হচ্ছে 100। তাহলে শুরুতে আমার কাজ কি হবে? আমার শুরুতে কাজ হবে যে যারা কোনো না কোনো একটা খেলা খেলতে পারে সেই মানটা আসলে কত। তো সেই পড়াগুলো আমরা গত ক্লাসে দেখে গেছি, আজকে আবার একটু রিপিট করে দিই। সেটা হলো যে তাহলে তিনটা সেট যেটা আছে, তাহলে এই তিনটা সেটের যে কোনো একটা, তার মানে নাম্বার অফ ক্রিকেট ইউনিয়ন, নাম্বার অফ ফুটবল ইউনিয়ন, নাম্বার অফ দাবা, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমার তাহলে কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে টোটাল যতজন স্টুডেন্ট আছে 100 জন। এই 100 থেকে আমি যে 7জন বাদ দিব সেটা, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 93। তারপরে 93 জন স্টুডেন্ট আছে যারা কোনো না কোনো খেলা খেলতে পারে। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এইভাবে কি আমি বুঝে বুঝে দিতে ক্লাসে তো পরীক্ষায় বলতে পারবো না, লিখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমার করণীয় কি? তাহলে তোমার করণীয় হচ্ছে আমরা সূত্র ইউজ করতে পারি। কি সেই সূত্র? সূত্র হচ্ছে যেহেতু সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি মানে হচ্ছে কোন কোন খেলা খেলতে পারে, তাহলে কোনো খেলাই খেলতে পারে না যারা, তাহলে তাদের সেট কি হবে? তাহলে যারা কোনো খেলাই খেলতে পারে না, তাহলে তাদের সেট হবে, ম্যাথগুলো বড় তো এই জন্য জায়গায় একটু কুলাবে না, একটু তোমরা একটু কষ্ট করে দেখো, কিছু করার নাই। তাহলে যারা কোনো খেলাই খেলতে পারে না, তাহলে সেটা কি হবে? এটা কমপ্লিমেন্টারি সেট হবে, পুরো সেট হবে। সো যদি আমি এখানে শুরু থেকে লিখি নাম্বার অফ সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি, উপরে হচ্ছে এই কমপ্লিমেন্ট, তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট মানে কি হবে? তাহলে এটা মানে হচ্ছে সার্বিক সেট ইউ মাইনাস হচ্ছে নাম্বার অফ, লেখা তো তবুও জায়গা পাই না, তাহলে নাম্বার অফ এখান থেকে হবে হচ্ছে সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি, দেন ব্র্যাকেট। এখন দেখো তুমি এটা পারবা। তাহলে যারা কোনো খেলাই খেলতে পারে না সেটা তোমাকে বলেই দিয়েছে 7জন। তার মানে এখানকার যে মানটা, তাহলে এখানকার মানটা হচ্ছে 7। তাহলে 7 ইকুয়াল টু ইউ মানে কি, ক্লাসের টোটাল ছাত্র সংখ্যা, সেটা হচ্ছে 100, মাইনাস তুমি বের করতেছো হচ্ছে আহ যারা কোনো না কোনো খেলা পারে। তাহলে যারা কোনো না কোনো খেলা পারে সেটা হচ্ছে নাম্বার অফ সি ইউনিয়ন এফ ইউনিয়ন হচ্ছে ডি। তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসো, আর 7 কে ডান পাশে নিয়ে যাও। তাহলে এটা যদি বাম পাশে নিয়ে আসো, তাহলে 100 - 7, তাহলে 93। তাহলে দেখো আমরা কিন্তু এখানে সেটাই বের করে রাখছি, 93।
তো 93 হচ্ছে কারা? 93 হচ্ছে যারা কোনো না কোনো খেলা খেলতে পারে। এখন দেখো তোমাকে শুরুতে কি প্রশ্ন দিচ্ছে? উল্লেখিত ৩টি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট। তাহলে ৩টি খেলায় পারদর্শী মানে কি? তাহলে ৩টি খেলায় পারদর্শী মানে হচ্ছে এই যে মাত্র যেটা বের করলাম, কই লিখলাম? এই যে নাম্বার অফ সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি। তাহলে এখানে নাম্বার অফ সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি মানে কি? এই যে ৩টা বৃত্ত দেখতে পাচ্ছ, এই ৩টা বৃত্তের যে ভ্যালুটা, টোটাল যে ভ্যালুটা। আচ্ছা, এবার কি বলছে? কোন খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ভেন চিত্রে দেখাও। তাহলে এমন ছাত্রদের ভেন চিত্রের সেট এই যে আমি দেখাইছি, এই যে। তার মানে সাদা যে অংশগুলো আছে এটা হচ্ছে যারা কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে যারা কোনো খেলায় পারদর্শী নয় তাকে আমি কিভাবে লিখবো? তাকে আমি লিখবো হচ্ছে নাম্বার অফ সি ইউনিয়ন এফ ইউনিয়ন ডি, উপরে হচ্ছে সি অথবা প্রাইম সেট, তুমি যেটাই দাও না কেন। আমাকে একটু বলবা যে আহ এই প্রশ্নটা আসলে সবাই বুঝছো কিনা, কারণ এই প্রশ্নগুলো আসলে প্রচুর কথা বলতে হচ্ছে। বিরক্ত হচ্ছ কিনা সেটাও আমি শিওর না। আমাকে জানাও যে এটুকু ঠিকঠাক একটু বুঝছো কিনা। আচ্ছা, সবাই ভালো রেসপন্স করেছো, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনের দিকে একটু আগাতে পারি। তাহলে বলা হচ্ছে পরের প্রশ্নটা, কতজন ছাত্র উল্লেখিত 3টি খেলাতেই পারদর্শী? তাহলে কতজন ছাত্র উল্লেখিত 3টা খেলাতেই পারদর্শী? তার মানে এমন ছাত্র যারা 3টা খেলাই খেলতে পারে। তাহলে 3টা খেলাই খেলতে পারে সেটা আমরা কিভাবে বের করব? তাহলে 3টা খেলা মানে হচ্ছে যেটা, তাহলে 3টা খেলায় পারদর্শী নাম্বার অফ সি ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন ডি। তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে এই মানটা মানে আসলে কি? এই মানটা মানে হচ্ছে এই যে আমি মধ্যে সাদা করে রাখছি একটা অংশ, এইটুক যাচ্ছে এখন হলুদ করে দিলাম। তাহলে তোমাকে এইটুকের মানটা বের করতে হবে, যে এটার মানটা আসলে কত। তাহলে এটার মানটা বের করার ক্ষেত্রে আমি এখন কি করবো? তাহলে আমরা গাউসের সূত্র শিখেছি, তাহলে আমরা সূত্র ইউজ করব। তাহলে সূত্র মানে কি? সূত্র মানে হচ্ছে, কোথায় লিখি, জায়গা তো আসলে কোথাও নাই। তো আমি একটু এইদিকে লেখার চেষ্টা করি। একটু কষ্ট হয়ে যাবে, বাট একটু দেখার চেষ্টা করো। তাহলে তাহলে আমরা যেটা সূত্র জানি, যেটা সেটা হচ্ছে নাম্বার অফ ফুটবল ইউনিয়ন ক্রিকেট ইউনিয়ন দাবা। যারা একটু কম বুঝতেছো দেখো, এই সূত্র তো ম্যাথ করা যায়, কিন্তু এই সূত্র দিয়ে যদি তুমি সরাসরি মানে শুরু থেকেই ম্যাথ করো তাহলে তুমি কিন্তু নাম্বার পাবা না, কারণ তোমাকে জিনিসটা ভেন চিত্রে দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমরা জানি নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ ক্রিকেট প্লাস নাম্বার অফ দাবা মাইনাস হচ্ছে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন ডি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন ডি প্লাস হচ্ছে নাম্বার অফ সি ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন ডি। তাহলে দেখো আমরা এখন কোন কোন মানগুলো জানি। তাহলে বাম পাশে যে মানটা আছে সেটা আমরা একটু আগে বের করেছি, এটা বের করেছি হচ্ছে আমরা 93। তাহলে যেহেতু এটা 93, কোথায় লিখি, ঝামেলায় পড়ে গেলাম তো আজকে। তাহলে এটার যে মান সেই মানটা হচ্ছে 93। তাহলে আসলে আমরা 93 লিখি। তাহলে 93 ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এফ, তাহলে নাম্বার অফ এফ হচ্ছে 42, নাম্বার অফ সি হচ্ছে 46, এরপর হচ্ছে নাম্বার অফ ডি, নাম্বার অফ ডি হচ্ছে 39 মাইনাস
প্রত্যেকটার কমন, তাহলে প্রত্যেকটার কমন হচ্ছে কত আছে, 12, 14, 13। আমি আলাদা করে লিখলাম আর দেখলাম না, একটা 12, একটা 13, একটা হচ্ছে 14, আর প্লাস হচ্ছে তিনটার কমন যে ভ্যালুটা। তাহলে আমাকে এটাই বের করতে হবে যে কতজন ছাত্র উল্লিখিত খেলার তিনটাতেই পারদর্শী। তো যেটা তিনটাতেই পারদর্শী সেটা আমি আর পুরোটা লিখলাম না, যেহেতু জায়গা নাই, আমি সেটাকে লিখলাম হচ্ছে এক্স। এখন তুমি তাহলে যোগ বিয়োগ করো, তাহলে যোগ বিয়োগ করে হচ্ছে কত হবে, তাহলে যোগ বিয়োগ যদি আমি করি, তাহলে এখান থেকে হচ্ছে কত হবে, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 9 হচ্ছে 17, 17 হচ্ছে 7, হাত থেকে 1, 1 3 4, 4 4 8, 8 4 হচ্ছে 12, তাহলে 127 মাইনাস হচ্ছে এখান থেকে 1 এইদিকে দাও 13, 3 13 হচ্ছে 39, প্লাস হচ্ছে এক্স, প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু এর পাশে থাকবে হচ্ছে 93। এগুলো একটু সবসময় ক্যালকুলেটরে না করে একটু মাঝে মধ্যে একটু হাতেও করো, হাতে করলে হচ্ছে ভালো, একটু শিখবা। তাহলে এখান থেকে এক্স এর যে মানটা থাকবে সেটা হবে 93 প্লাস হচ্ছে 39 মাইনাস হচ্ছে 127। তাহলে 93 আর 39 কত হবে, 7, 132, 132 থেকে 127 বাদ দাও, তাহলে হচ্ছে 5। তাহলে আমরা একটা অ্যান্সার বের করে ফেলছি 5। তার মানে তিনটা খেলাতেই পারদর্শী এমন যে অ্যান্সারটা, তিনটা খেলাতেই পারদর্শী এমন যে মানটা, তাহলে সেই মানটা হচ্ছে 5। অর্থাৎ যারা তিনটা খেলাতেই পারদর্শী। এখন পরের দুটো দেখো, কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী, এটা একটু বেশ ক্রিটিক্যাল। কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী, অর্থাৎ তোমাকে বের করতে হবে কারা শুধু ফুটবল খেলতে পারে, কারা শুধু ক্রিকেট খেলতে পারে, আর কারা শুধু দাবা খেলতে পারে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে, সো একটু দেখো, এবং তোমাদের পরীক্ষায় এটাই দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। কি রে ভাই, বাহ। তাহলে আগে একটু চিত্রের দিকে একটু ভালো করে একটু খেয়াল করো যে শুধু ক্রিকেট খেলতে পারে, যদি আমি এই কথাটা চিন্তা করি যে শুধু ক্রিকেট, তাহলে শুধু ক্রিকেট কারা খেলতে পারে একটু ভালো করে একটু দেখো। কেউ বিরক্ত হয়েও না, একটা ম্যাথ ভালো করে শেখো, তাহলে সবগুলোই পারবা। তাহলে যারা শুধু ক্রিকেট খেলতে পারে, তাহলে এই যে পার্পেল কালার যেটা দেখতেছো, তাহলে পার্পেল কালারটা আমি যেদিকে মুভ করতেছি, তাহলে আমাকে শুধু সেইটুকের মান বের করতে হবে। অর্থাৎ এই যে উপরে যে আমি একটু অ্যারোর মতো করে রাখলাম, তাহলে এটা হচ্ছে আমার শুধু ক্রিকেট খেলতে পারে। তাহলে শুধু ক্রিকেট খেলতে পারে এই মানটুকু যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই পুরো যে ক্রিকেটের যে ব্যাপারটা আছে, যে ক্রিকেট যারা খেলতে পারে সেই সংখ্যা থেকে আমাকে এইটুক বাদ দিতে হবে। তাহলে পুরো যারা ক্রিকেট খেলতে পারে সেই সংখ্যাটা হচ্ছে কত, তাহলে যারা ক্রিকেট খেলতে পারে সেই সংখ্যা হচ্ছে 46। তাহলে এখন আমি বের করতেছি হচ্ছে কোনটা, আমরা বের করতেছি হচ্ছে যারা শুধু ক্রিকেট খেলতে পারে। তাহলে যারা শুধু ক্রিকেট খেলতে পারে, তাহলে সেটা হচ্ছে 46। তাহলে 46 থেকে তাহলে আমার এইটুকু অংশ বাদ দিতে হবে। তাহলে এইটুকু অংশ যদি আমি বাদ দিই, তাহলে এইটুকু অংশ মানে কি, এটা হচ্ছে সি আর এফ এর মধ্যে যে কমন। তাহলে সি আর এফ এর মধ্যে কমন কত ছিল, তো দেখো সি আর এফ এর মধ্যে কমন ছিল হচ্ছে 13। তাহলে আমার এখান থেকে প্রথমে 13 বাদ দিব, তাহলে আমি একটা পাশ বাদ দিলাম। এরপর এই পুরো সি থেকে আমার এইটুক যে অংশটা আছে, তাহলে আমি এইটুকু অংশ বাদ দিব। তাহলে এইটুকু অংশটা মানে কি, সি আর ডি এর মধ্যে যেটা কমন, তাহলে সি আর ডি এর মধ্যে কমন হচ্ছে কত, 14। তাহলে আমি বাদ দিব হচ্ছে 14। এখন কথা হচ্ছে তুমি বাদ দিতে গিয়ে এই হলুদ যে অংশটা আছে, তুমি এটা কিন্তু দুইবার বাদ দিলা। একবার এই পাশ থেকে যখন বাদ দিছো তখন এটা একবার বাদ হয়েছে, এরপর যখন বাদ দিছো আবার বাদ হয়ে গেছে। তাহলে তোমাদের দুইবার বাদ দেওয়ার কথা ছিল না এইটুকু অংশ, একবার বাদ দেওয়ার কথা ছিল। তো তোমাকে যেটা করতে হবে এইটুক তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে ওইটিকার মান তুমি বের করছো হচ্ছে 5, তাহলে আমি এটা যোগ করবো হচ্ছে 5। তাহলে 46 আর 5 হচ্ছে কত, 51। তাহলে 51 থেকে আমি বাদ দিবা হচ্ছে 13 আর 14 হচ্ছে 27। তাহলে 51 থেকে আমি বাদ দিব হচ্ছে 27, তাহলে কত হবে, 23 24 হবে। তাহলে আমার এখানকার মানটা হবে 24। অর্থাৎ এই জায়গায় শুধু ক্রিকেট খেলতে পারে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 24 জন। আমাকে একটু জানাও তো এটা বুঝলা কিনা, যে শুধু ক্রিকেট খেলতে পারে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 24 জন।
আচ্ছা, তাহলে একটা কাজ করো তো। তাহলে যেহেতু আমি তোমাকে শুধু ক্রিকেট খেলতে পারে 24 জন বের করে দিলাম, তাহলে আমাকে একটু বের করে দাও তো কতজন শুধু দাবা খেলতে পারে। আমাকে একটু বের করে দাও কতজন শুধু দাবা খেলতে পারে। কতজন শুধু দাবা খেলতে পারে। দেখি কতক্ষণ লাগে তোমাদের এটা বের করে দিতে। আপন লিখেছো 18। আর কেউ? 18। আচ্ছা, তাহলে তোমরা পারো। যাক, বেশ ভালো লাগলো যে পারো তোমরা আসলে। তাহলে যারা একটু দেখো, একটু বোঝো নাই বা কিছু একটা, তাহলে যারা শুধুমাত্র দাবা খেলতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে মানে কি এই টোটাল যে অংশটা আছে এখান থেকে আমি এটার কমন আর এই পাশের কমনটা আমি বাদ দিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমি দাবারটা একটু এখানে বের করি। তাহলে যারা হচ্ছে দাবা খেলতে পারবে, শুধু দাবা খেলে যারা, তাহলে দাবার পুরো যে সংখ্যাটা আছে, তাহলে পুরো দাবার সংখ্যাটা হচ্ছে কতজন? 39 জন। তাহলে 39, তাহলে 39 থেকে আমি মাইনাস করবো কি দাবার সাথে আর কার কার কমন আছে। তো তুমি দেখো, দাবা মানে কি ডি, ডি এর সাথে সি এর কমন আছে। তো ডি এর সাথে সি এর কমন হচ্ছে 14, আমি 14 বাদ দিব। এরপর দাবার সাথে আর কার কমন আছে? ফুটবলের কমন আছে, সেটা হচ্ছে কত? 12। তাহলে আমি এখান থেকে 12টাও বাদ দিয়ে দিব, মাইনাস হচ্ছে 12। সো আমার তাহলে কমনটা দুইবার বাদ গেছে। তাহলে আমি এর সাথে কি করব? আমি এর সাথে 5 যোগ করে দিব। তাহলে 39, তাহলে 14 আর 12 হচ্ছে কত? 26। তাহলে 39 আর 5 হচ্ছে 44। তাহলে 44 থেকে আমি বাদ দিব হচ্ছে 26। তাহলে কত হবে? 18। তাহলে তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে 18। তাহলে শুধু দাবা খেলে যেটা, যে কয়েকজন, তাহলে শুধু দাবা, তাহলে সেটা হচ্ছে 18 জন। তাহলে সেম ভাবে আমি বের করতে পারবো যে শুধু ফুটবল খেলে এমন সংখ্যা কত। তাহলে শুধু ফুটবল খেলে এমন সংখ্যা তাহলে কত হবে? তাহলে শুধু ফুটবল, তাহলে শুধু ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা হবে হচ্ছে শুধু ফুটবল। টোটাল ফুটবল খেলা হচ্ছে কয়জন? টোটাল ফুটবল খেলে হচ্ছে 42 জন। তাহলে আমি 42 থেকে বাদ দিব হচ্ছে ফুটবলের সাথে কারা কমন আছে। তাহলে ফুটবলের সাথে কমন আছে ক্রিকেট, সো এটা হচ্ছে 13। আর ফুটবলের সাথে কমন আছে হচ্ছে দাবা, এই সংখ্যাটা হচ্ছে -12। সাথে আমি 5 যোগ করব। তাহলে 42 আর 5 হচ্ছে এখানে সেম, এখানে হবে হচ্ছে 47। তাহলে 47 মাইনাস হচ্ছে 24, 25। তাহলে এদিকে 15, 15 আর সাথে হচ্ছে 22। তাহলে শুধু ক্রিকেট যারা, সরি শুধু ফুটবল যারা, তাহলে অনলি ফুটবল, তাহলে অনলি ফুটবল হচ্ছে 22 জন। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী। তো একটি খেলা মানে কি? হয় সেটা ক্রিকেট, হয় সেটা দাবা, অথবা হয় সেটা ফুটবল। তাহলে আমি তিনটা এখন যোগ করব। তাহলে 24 যোগ 18 যোগ হচ্ছে 22। তো যোগ করে দাও, 24 যোগ 18 যোগ 22। তাহলে এটা হবে হচ্ছে 24 যোগ 18 যোগ হচ্ছে 22। তাহলে কত হয়? এখানে 20, 40, 50, 60, 64। তাহলে এই প্রশ্নের আনসারটা হচ্ছে 64। তাহলে 3 নম্বর প্রশ্নের আনসারটা হচ্ছে 64। এখন দেখো 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী। তাহলে আমি এই প্রশ্নে একটা জিনিস একটু এডিট করে দিব, যে প্রশ্নে একটা জিনিস একটু এডিট করে দিব। তোমাকে বলা হয়েছে কতজন অন্তত 2টি খেলায় পারদর্শী। তাহলে এখানে নতুন একটা প্রশ্ন আমি একটু অ্যাড করে দিই তোমাদেরকে। তাহলে এখানে 5 নম্বর প্রশ্ন হিসেবে যেটা থাকবে, কতজন 2টি খেলায় পারদর্শী, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে অন্তত ব্যাপারটা নাই, এই জিনিসটা মিসিং, এই জিনিসটা মিসিং। শুধু জিজ্ঞেস করা হয়েছে কতজন 2টি খেলায় পারদর্শী। তার মানে শুধু দুটো খেলা যারা খেলতে পারে। তাহলে শুধু দুটো খেলা যদি হয়, তাহলে দেখো, তাহলে শুধু দুটো খেলা মানে কি?
এই জায়গায় যে তুমি মানটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, একটু ভালো করে খেয়াল করো। এই অংশ মানেই কি, তারা দুইটা খেলা খেলতে পারে। তারা হয় ক্রিকেট খেলে, হয় না সরি, তারা ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলতে পারে। কিন্তু যখন তুমি এই মানটা নিচ্ছ, অর্থাৎ এফ ইন্টারসেকশন সিটা নিচ্ছ, তার মধ্যে কিন্তু এই হলুদ কালারটা এসে কিন্তু একটা ঝামেলা করে ফেলতেছে। কারণ কি, হলুদ কালারটা তিনটা খেলা খেলতে পারে। বাট তোমাকে আমি চেয়েছি, আমরা আগে 5 নম্বর প্রশ্ন আনসার করতেছি, কতজন শুধু দুইটা খেলা খেলতে পারে। এখানে হচ্ছে শুধু, কতজন শুধু দুইটা খেলা খেলতে পারে। তাহলে শুধু দুইটা খেলা খেলতে পারে মানে কি, তাহলে এখানে টোটাল যে মানটা আছে এফ ইন্টারসেকশন সি, তাহলে এফ ইন্টারসেকশন সি মানে হচ্ছে 13। তাহলে 13 থেকে যদি তুমি তিনটে খেলা যারা খেলতে পারে সেটা বাদ দিয়ে দাও, তাহলে তারা কি করবে, শুধু দুইটা খেলা খেলতে পারে। তাহলে তাহলে শুধু ফুটবল এবং ক্রিকেট খেলে, তাহলে এমন সংখ্যা হবে হলো 13 - 5 ইকুয়াল টু হচ্ছে 8। সেম ভাবে শুধু ক্রিকেট এবং এবং দাবা, তাহলে শুধু ক্রিকেট এবং দাবার কথা যদি আমি বলি, তাহলে ডান পাশে যে ডাবল লেয়ারটা আছে, তাহলে এটা হচ্ছে ক্রিকেট এবং দাবা। কিন্তু এর মধ্যেও কি হয়ে গেছে, এর মধ্যেও কিন্তু এই জিনিসটা, যারা ট্রিপল তিনটা খেলাই পারে সেটাও চলে আসছে। তাহলে এই টোটাল মান থেকে আমাকে এই মানটা বাদ দিতে হবে। তাহলে এই টোটাল যে মানটা ক্রিকেট এবং দাবা, এটা এইচ আর কি, ক্রিকেট এবং দাবা, তাহলে ক্রিকেট এবং দাবা কত, 14। তাহলে আমি এখানে যেটা করব, 14 থেকে আমি এখানেও 5 বাদ দিয়ে দিব, তাহলে এটা হবে হচ্ছে 9। তাহলে এখন লাস্ট যেটা থাকে, যে এই পার্টটা ফুটবল এবং দাবা। তাহলে ফুটবল এবং দাবা আমার খেলতে পারে টোটাল কয়জন, ফুটবল এবং দাবা, তাহলে ফুটবল এবং দাবা হচ্ছে কই, এই যে 12 জন। তাহলে এই 12 জন যেহেতু, তাই 12 থেকে আমার কি করতে হবে, এই কমন যেটা আছে 5 বাদ দিতে হবে। তাহলে 12 মাইনাস আমি 5 বাদ দিব, তাহলে আমি পাবো হচ্ছে 7। এই তিনটা আলাদা করে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 24। তাহলে এই প্রশ্নের আনসারটা হচ্ছে 24, অর্থাৎ 24 জন স্টুডেন্ট যারা কেবলমাত্র দুইটা খেলা খেলতে পারে। আমাকে একটু বলো তো এই প্রশ্নের অ্যান্সারটা বুঝলা কিনা, যে কেবলমাত্র দুইটা খেলা খেলতে পারে এই সংখ্যাটা হচ্ছে 24, এটা বুঝছো কিনা। ওকে ফাইন, এটাও যেহেতু বুঝতে পেরেছো, তাহলে নেক্সট যে কোশ্চেনটা বুঝতে পারতেছো, তাহলে নেক্সট কোশ্চেনটা হচ্ছে কতজন অন্তত দুইটি খেলা করতে পারে। অন্তত ধরো তুমি বললা কি, এই ঈদে তোমাকে দিতে হবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, একটা স্মার্টফোন, আর একটা নিউ শার্ট। তাহলে একটা স্মার্ট ওয়াচ চেয়েছো, একটা স্মার্টফোন চেয়েছো, একটা শার্ট চেয়েছো। এখন দেখা গেল যে তোমার মা তোমাকে জিনিসটা দিতে চাচ্ছে না। এখন তুমি শর্ত দিলা, ওকে ফাইন, তিনটা যেহেতু চাইছি, আমাকে অন্তত দুইটা দাও। তো অন্তত দুইটা মানে কি, অন্তত দুইটা মানে হচ্ছে তুমি যে দুটাই চাচ্ছ তা কিন্তু না, তুমি অন্তত দুইটা, অন্তত মানে তিনটার মধ্যে অ্যাটলিস্ট তোমাকে যেন দুটা দেয়। এখন দেখা গেল তোমার মা তোমাকে দুইটা দিল, তোমার বাবা এসে তোমাকে আরেকটা দিয়ে দিল, সো তিনটা। সো জিনিসটা কিন্তু একই রকম। তো এখানে যেটা বলা হয়েছে, কতজন অন্তত দুইটি খেলায় পারদর্শী, ইট মিনস দ্যাট দুটো খেলায় কতজন পারদর্শী সেটা বের করতে হবে, এবং দুটার থেকে বেশি যে খেলাটা আছে সেটার সংখ্যাটা কত সেটা বের করতে হবে। তাহলে শুধু দুইটা খেলায় পারদর্শী কতজন তুমি মাত্র বের করেছো, সেই নাম্বারটা হচ্ছে 24। তাহলে যেহেতু অন্তত দুইটি বলা, তার মানে তিনটা খেলা যারা পারদর্শী সেটাও তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে তিনটা খেলায় পারদর্শী সংখ্যা হচ্ছে 5 জন। এই 5 এই 24 এর সাথে যোগ হয়ে যাবে, সো অ্যান্সারটা হবে 29। সো এই প্রশ্নের অ্যান্সারটা তাহলে হবে হচ্ছে, এটা হবে 29। আমাকে একটু বলবা যে পুরো প্রশ্নটাই আসলে বুঝতে পেরেছো কিনা। এই একটা প্রশ্ন যদি ভালো করে বোঝো, তাহলে এই রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবকিছু একদম পুরা, কি বলবো, ডাল ভাত বলবো নাকি মাংস ভাত বলবো বলো। অবশ্যই ডাল ভাতের থেকে মাংস ভাত খাওয়া সহজ, তাহলে মাংস ভাত। কারণ সেটাতে স্বাদ বেশি। ওই দেখো মাংস ভাত লিখছে দেখো। এই তোমরা একটু বলো তো, ডাল ভাত খাওয়া সহজ নাকি মাংস ভাত খাওয়া সহজ। এই ইকুয়াল কেন, তুমি এক কাজ করবা, যেদিন বাসায় মাংস দিয়ে রান্না করে ওই দিন ডাল খাবা, মাংস খাবা না।
ভাত রে, ভাত লিখছো, ভাত মানে কি জানো? গোসল করা। আচ্ছা, ডাল খাওয়ার বদলে ডালটা গোসল করে ফেলবা কিন্তু। তাহলে এখানে যা কিছু আছে সবকিছু আই থিঙ্ক সো বুঝতে পেরেছো, সো ইগনোর। আচ্ছা, তো এটা হচ্ছে পেরেছো। সো আমি একটু নেক্সট কোশ্চেনের দিকে একটু যাই। আচ্ছা, এটা একটু দেখো। দেখো, তোমার স্কুলের ছেলেদের মধ্যে মেসি, নেইমার ও রোনালদো, এই তিনজনের মধ্যে কে কাকে সাপোর্ট করে সেটা জানার লক্ষ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্র মেসি, 50% ছাত্র নেইমার, 50% ছাত্র রোনালদো, 30% ছাত্র মেসি আর নেইমার, 30% ছাত্র মেসি ও রোনালদো, 20% ছাত্র নেইমার ও রোনালদো এবং 10% ছাত্র তিনজনকে সাপোর্ট করে। শতকরা কতজন ছাত্র উক্ত তিনজনের মধ্যে কেবল দুইজনকে পছন্দ করে? তাহলে একটু শুরুতে একটু খেয়াল করো। এই ম্যাথের সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে তোমার স্কুলে কতজন স্টুডেন্ট আছে এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। বাট যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে সবকিছু, তাহলে উল্লেখ না করা সত্ত্বেও এই জিনিসটার অ্যান্সার হবে হচ্ছে, মানে মানটা হবে হচ্ছে 100। এখন শুরুতেই তারা একটা ফাজলিমি টাইপের অ্যান্সার চেয়ে বসছে যে কেবল দুইজনকে পছন্দ করে। ওদের কিন্তু আসলে উচিত ছিল যে তিনজনকে পছন্দ করে এমন কারা আছে, যে কোনো একজনকে পছন্দ করে এরকম কারা আছে। বাট শুরুতে একটু টাফ করে ফেলছে। যাই হোক, আমরা প্রশ্নের দিকে একটু পরে যাই আস্তে আস্তে। আমি একটু দেখি যে পরের দিকে কি চাইছে। আচ্ছা, পরের দিকে হচ্ছে অন্য প্রশ্ন, আগের স্লাইডে। আচ্ছা, আচ্ছা, এই যে শতকরা কতজন ছাত্র তিনজনের কাউকেই পছন্দ করে না? তো তার মানে যে বৃত্তগুলো দেখতে পাচ্ছ এই বৃত্তগুলো হচ্ছে পছন্দ করে, আর এই বৃত্তের বাইরে যারা আছে তারা পছন্দ করে না। সো আগের মতোই সাদা কালার যে অংশগুলো আছে তারা হচ্ছে পছন্দ করে না। তাহলে তিনজনের যে কোনো একজনকে যদি পছন্দ করতো তাহলে সেটার অ্যান্সারটা হতো নাম্বার অফ, তাহলে কে কে আছে? মেসি, তাহলে নাম্বার অফ মেসি, নেইমার, রোনালদো। তাহলে এগুলো হবে হচ্ছে ইউনিয়ন। যদি যে কোনো একজনকে পছন্দ করতো, তাহলে যেহেতু তিনজনের কাউকেই পছন্দ করে না, তাহলে এখানে একটা কি হবে? তাহলে এখানে হচ্ছে একটা প্রাইম হবে। তাহলে এই প্রাইম মানে হচ্ছে এটা মাইনাস নাম্বার অফ যে কোনো একজনকে পছন্দ করে এইরকম, যে কোনো একজনকে পছন্দ করে এইরকম। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা দিয়ে রাখি, এটা থাক। এখন যে ভ্যালুগুলো এখানে দেয়া আছে সেই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, তাই কি? আফরিন দেখো তো একটু। তাহলে আমরা আগে বের করব, যে কাকে সাপোর্ট, মানে তিনজনের যে কোনো একজনকে পছন্দ করে এমন কারা আছে। আচ্ছা, নিচে লিখলে কি বোর্ড দেখা যায়? আফরিন দেখো তো, এগুলো কি বোর্ডে তো আসে তাই না? আচ্ছা, তাহলে আমি লিখবো হচ্ছে নাম্বার অফ এম ইউনিয়ন এন ইন হচ্ছে রোনালদো। তাহলে আমি একটু সরাসরি মান বসায় যাই। তো এটা মানে কি? এর মানে হচ্ছে নাম্বার অফ মেসি। তাহলে নাম্বার অফ মেসিকে সাপোর্ট করা হচ্ছে কয়জন? তাহলে 60% ছাত্র মেসি, তাহলে মেসিটা হচ্ছে 60% প্লাস নেইমার হচ্ছে 50%, তাহলে প্লাস হচ্ছে 50% প্লাস রোনালদো হচ্ছে 50%, তাহলে এটা হচ্ছে প্লাস। মাইনাস কি হবে? মাইনাস হবে হচ্ছে মেসি আর হচ্ছে রোনালদো। তাহলে 30% হচ্ছে মেসি আর নেইমার, সরি মেসি আর নেইমার, মেসি আর রোনালদো, আর 20% হচ্ছে নেইমার ও রোনালদো। তাহলে এখান থেকে মাইনাস হবে হচ্ছে শুরুতে হচ্ছে 30%,
মাইনাস আরেকটা 30% মাইনাস 20%, আর প্লাস হচ্ছে যারা তিনজনকে পছন্দ করে, তাহলে তিনজনকে পছন্দ করে আমার ছাত্রের সংখ্যা হচ্ছে 10%। সো প্লাস আমি দিব হচ্ছে 10%। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন যদি করি, যদি এখান থেকে, তাহলে 60 আর 50 হচ্ছে কত? 100, 160। তাহলে 160 মাইনাস 30, 30, 60, 80, 80 থেকে 10 গেলে হচ্ছে 70, তাহলে মাইনাস 70%। তাহলে কত থাকবে? 90%। তার মানে তোমার স্কুলের 90% স্টুডেন্ট যারা তিনজনের মধ্যে কাউকে না কাউকে পছন্দ করে। তাহলে এই যে নাম্বার অফ ইউনিয়ন এন ইউনিয়ন আর, এই যে নাম্বারটা মানটা, এটা হচ্ছে তুমি 90% পেয়েছো। তাহলে কাউকেই পছন্দ করে না যেটা, তাহলে তুমি সেই মানটা বসিয়ে দাও। তাহলে কাউকেই পছন্দ করে না ইকুয়াল টু, তাহলে ইউ মানে হচ্ছে 100% মাইনাস হচ্ছে 90%, তার মানে 10%। তার মানে তোমার স্কুলের এই সাদা যে অংশটা আছে, এখানে 10% স্টুডেন্ট আছে যারা মেসি, নেইমার বা রোনালদো কাউকেই পছন্দ করে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। সো এখন আমরা একটু যাবো পরেরটাতে। পরে বলা হচ্ছে শতকরা কতজন ছাত্র উক্ত তিনজনের মধ্যে কেবল দুইজনকে, মানে কেবল দুইজন মানে কি, এক্সাক্ট দুইজনকে পছন্দ করে। তাহলে এক্সাক্ট দুইজনকে পছন্দ করা মানে কি? এক্সাক্ট দুইজনকে পছন্দ করা মানে হচ্ছে, আচ্ছা এগুলো একটু ইয়ে হয়ে গেছে, এগুলো একটু ইগনোর করো। এটা হচ্ছে আসলে মেসি। আমি এখানে আবারও বলে দিই, এগুলো এখানে লেখা যাবে না। এটা সামহাও একটু ভুল হয়ে গেছে ভেন চিত্রটা আঁকতে। এগুলো এখানে লেখা যাবে না, এগুলো বাইরে লিখতে হবে। এখানে লিখলে ভুল হবে। তাহলে এটা হবে হচ্ছে মেসির জন্য, এটা হবে নেইমারের জন্য, এটা হবে রোনালদোর জন্য। তাহলে শুধু দুইজনকে পছন্দ করে, তাহলে শুধু দুইজন মানে হচ্ছে, তাহলে শুধু দুইজন মানে হচ্ছে এইটুকের যে মানটা আছে, তাহলে এই মানটা থেকে তিনজনকে পছন্দ করে যে মানটা আছে, সেই মানটা আমি বাদ দিব। তো তুমি দেখো, তুমি এটা জানো অলরেডি। তাহলে মেসি আর রোনালদো, তাহলে মেসি আর রোনালদো হচ্ছে ফ্যান ফলোয়ার কয়জন? তাহলে মেসি আর রোনালদো কই? তাহলে মেসি আর রোনালদো হচ্ছে 30%। তাহলে 30% থেকে আমি যেটা করব, কমন কয়জন বের করেছি আমরা, বা বলা আছে 10%। এটা হচ্ছে মেসি আর রোনালদোর ক্ষেত্রে। তাহলে মেসি আর নেইমারের ক্ষেত্রে বলো। তাহলে মেসি আর নেইমারের ক্ষেত্রেও তো জিনিসটা সেমই, পছন্দ করে হচ্ছে 30% আর কমন হচ্ছে 10%। এবার আসা হচ্ছে নেইমার আর রোনালদো। তো নেইমার আর রোনালদোর মধ্যে, অর্থাৎ নেইমার আর রোনালদোর মধ্যে যেটা, অর্থাৎ এইটুক যেটা, তাহলে এইটুক হচ্ছে কত? 20%, মাইনাস কমন যেটা সেটা হচ্ছে 10%। তাহলে 30 থেকে 10 বাদ দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে 20, 30 মাইনাস 10, 20, 20 মাইনাস 10, 10। সো টোটাল হচ্ছে 50%। অর্থাৎ তোমার স্কুলে টোটাল 50% স্টুডেন্ট আছে যারা যারা কেবল দুইজনকে পছন্দ করে। আর লাস্টের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে শতকরা কতজন ছাত্র উক্ত তিনজনের মধ্যে অন্তত দুইজনকে পছন্দ করে। তাহলে অন্তত দুইজন মানে কি? দুইজনকে পছন্দ করতে পারে, তিনজনকে পছন্দ করতে পারে। তাহলে দুইজনকে পছন্দ করে হচ্ছে কয়জন? 50%। আর তিনজনকে পছন্দ করে এমন কয়জন? 10%। তাহলে এই 10% এই 50% সাথে যোগ হয়ে আনসারটা হবে হচ্ছে 60%। তার মানে, তার মানে লাস্টের যে প্রশ্নের আনসারটা সেটা হবে হচ্ছে 60%। দুইজনকে পছন্দ করে সেই আনসারটা হবে হচ্ছে 50%। তাহলে এই হচ্ছে এটা। তো আগেরটা বুঝছো বলে এটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, নয়তো এটাও দেরি হইতো। তাহলে এখানে আরেকটা জিনিস তুমি করতে পারো। তাহলে যেহেতু আজকে হোমওয়ার্ক নাই আলাদা করে, তাহলে আমি এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তুমি এই ম্যাথটা থেকে বের করবা কতজন স্টুডেন্ট কেবলমাত্র একজনকে পছন্দ করে। কতজন স্টুডেন্ট কেবলমাত্র একজনকে পছন্দ করে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। লাস্ট ম্যাথ দেখো, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ। নবম শ্রেণীর কোন এক পরীক্ষায়
গণিতে যতজন শিক্ষার্থী পাশ করে তার অর্ধেক পাশ করে হচ্ছে ইংরেজিতে। তাহলে গণিতে যে কয়েকজন পাশ করে, তাহলে আমরা শুরুতে আগে ধরে নিই যে আমরা ধরলাম যে গণিতে যারা পাশ করে গণিত, তাহলে নাম্বার অফ ম্যাথ এটি ইকুয়াল টু হচ্ছে 2x। তোমরা অনেকেই ভাবতে পারো আপনি এক্স না ধরে 2x কেন ধরলেন, এক্স না ধরে 2x কেন ধরলাম সেটা একটু পরে তুমি বুঝতে পারবা। তুমি চাইলে 2x না ধরে 4x ও ধরতে পারো, বাট 2x ধরলে ম্যাথটা একটু ইজি হবে। কেন ইজি হবে আমি দেখাচ্ছি। কারণ তোমাকে পরের লাইনে বলা আছে যে গণিতে যতজন পাশ করে তার অর্ধেক পাশ করে হচ্ছে ইংরেজিতে। তার মানে ইংলিশে যারা পাশ করে, অর্থাৎ নাম্বার অফ ইংলিশ যেহেতু অর্ধেক, তাহলে 2x কে আমি ইজিলি 2 তে ভাগ করলে আমি x লিখতে পারবো। বাট যদি আমি এখানে 2x না লিখে x লিখতাম, তাহলে 2 তে ভাগ করে কিন্তু x/2 হয়ে যেত। তাহলে আমাকে জিনিসটা কিন্তু একটু টাফ হইতো। এই জন্য আমি ইচ্ছা করে এখানে 2x নিয়েছি, যেন ওখানে আমি x টা তৈরি করতে পারি। এরপরে কি বললো, এবং ইংরেজি 3 গুণ সংখ্যক শিক্ষার্থী পাশ করে বাংলায়, অর্থাৎ ইংলিশে যতজন পাশ করে তার 3 গুণ বাংলায় পাশ করে। তাহলে 3 গুণ মানে হচ্ছে নাম্বার অফ বি, তাহলে 3 গুণ মানে হচ্ছে 5x। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে 300 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই যে 300 জন শিক্ষার্থী, তাহলে 300 জন শিক্ষার্থীকে তুমি কি নাম্বার অফ এস লিখবা নাকি নাম্বার অফ বাংলা ইউনিয়ন ইংলিশ ইউনিয়ন ম্যাথ এটা লিখবা? যদি 300 জন ছাত্রের প্রতিটা স্টুডেন্ট যে কোনো একটা বিষয় অন্তত পাশ করে, তাহলে নাম্বার অফ এস ইকুয়াল টু 300 হবে। কিন্তু যদি এমন হয় যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা 3টা সাবজেক্টের একটা তো পাশ করতে পারে নাই, না বাংলায় পাস, না ইংরেজিতে পাস, না গণিতে পাস, তারা কিন্তু ওই বৃত্তগুলোর বাইরে। কারণ তুমি বৃত্তগুলো ধরছো হচ্ছে কি, বাংলায় পাস একটা বৃত্ত, ইংলিশে পাস একটা বৃত্ত, গণিতে পাস একটা বৃত্ত। তাহলে যে কোনোটাতেই পাস করতে পারলো না, তাহলে সে তো আর বৃত্তের মধ্যে থাকবে না, সে তখন বৃত্তের বাইরে চলে যাবে। তাহলে সে যদি বৃত্তের বাইরে চলে যায়, তো তখন তোমার সিনারিওটা আসলে কি হবে? তাহলে তখন সিনারিওটা হবে হচ্ছে এই যে এটা হবে হচ্ছে বাংলায় পাস, এটা হবে ইংরেজিতে পাস, আর এটা হবে হচ্ছে তোমার গণিতে পাস। তাহলে সাইডে যে ব্ল্যাক কালার অংশগুলো আছে, তাহলে সেটা মানে হচ্ছে যারা কোনো সাবজেক্টে পাস করতে পারে নাই। সো এটা নাম্বার অফ এস নাকি এটা, এটা ডিপেন্ড করবে ম্যাথটা যখন তুমি লাস্ট পর্যন্ত পড়বা, তারপর তুমি এটা বুঝতে পারবা। আচ্ছা ফাইন, তাহলে 3 জন শিক্ষার্থী এখানে থাক। তাহলে 43 জন বাংলা এবং গণিত, তাহলে 43 জন বাংলা এবং গণিত, আমি এখানে একটু আস্তে আস্তে লিখি। তাহলে বাংলা এবং গণিত এটা হচ্ছে 43 জন। 30 জন হচ্ছে বাংলা এবং ইংরেজি, 30 জন হচ্ছে বাংলা এবং ইংরেজি, এবং 21 জন হচ্ছে গণিত ও ইংরেজি। তাহলে গণিত কত, 21 জন, এবং 8 জন বাংলা ইংরেজি গণিত 3টা বিষয়ই পাশ করে। তো যেহেতু 3টা বিষয়ই পাশ করেছে, তাহলে নাম্বার অফ বি ই, তাহলে এটা হচ্ছে 8। 20 জন শিক্ষার্থী, এই যে দেখো 20 জন শিক্ষার্থী 3টি বিষয়ের একটি বিষয়ে পাশ করেনি, তার মানে পাশ করেনি এমন শিক্ষার্থীও আছে। তাহলে যেহেতু একটা বিষয়ও পাশ করে নাই, এটা কিন্তু এখানকার কমা, এটা আবার প্রাইম ভাইবো না। তাহলে এটা হবে হচ্ছে নাম্বার অফ বি, এই নাম্বারটা হচ্ছে 20। এখন তোমাকে বের করতে হবে হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত এই 3টা বিষয়ে পৃথকভাবে কতজন শিক্ষার্থী পাশ করে, অর্থাৎ শুধু বাংলায় পাশ করছে কয়জন, ইংরেজিতে পাশ করছে কয়জন, এবং গণিতে পাশ করছে কয়জন, এটা আলাদা করে বের করতে হবে। দেখে সহজ মনে হচ্ছে, বাট পরীক্ষা আসলে কিন্তু তুমি হুট করে কিন্তু একটু স্টার্ক হয়ে যাবা, তখন কিন্তু অ্যান্সারটা কিন্তু এত ইজিলি মিলবে না। বাংলা বুঝতে হবে। তাহলে বাংলা ইংরেজি এবং গণিত এই 3 বিষয়ে
পৃথক ভাবে। পৃথক মানে কি? তাহলে বাংলাতেও আলাদা করে পাশ করেছে, ইংরেজিতেও পাশ করেছে, গণিতেও পাশ করেছে। আমি শুরুতেই একটু ভুল বলছিলাম। ওই যে বললাম বাংলা বুঝতে হবে একটু। তাহলে এটা মানে হচ্ছে পৃথকভাবে না বলে তুমি একটু এভাবে চিন্তা করো, এমন স্টুডেন্ট যে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটাতেই পৃথকভাবে কতজন শিক্ষার্থী পাশ করে। তিনটাতেই কতজন পাশ করে সেটা তোমাকে বলা আছে। একটু দাঁড়াও। 8 জন শিক্ষার্থী বাংলা, ইংরেজি এবং গণিত তিনটাতেই পাশ করে। সো তার মানে তোমাকে এটা বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা আমি যেটা বলছিলাম সেটাই বের করতে হবে। বাংলায় কতজন পাশ করছে সেটা তোমাকে বের করতে হবে আলাদা করে। ইংলিশে পাশ করছে কতজন সেটা বের করতে হবে, এবং গণিতে কতজন পাশ করছে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি ডেটা দেওয়া আছে। পৃথক পাশ, তাই না? আমরা একটা চিত্র এঁকেই করি যেন ভুল না হয়। ধরো এটা হচ্ছে আমাদের চিত্র। তাহলে এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ম্যাথ। তাহলে শুধু বাংলায় পাস। তাহলে শুধু বাংলায় পাস মানে হচ্ছে, আমি আগে বাংলাটা নিব। তাহলে শুধু বাংলায় যদি পাস হয় তাহলে আমি এখানে একটু আলাদা করে লিখি, শুধু বাংলায় পাস। তাহলে টোটাল বাংলায় পাস করা হচ্ছে কতজন? হুম। তাহলে যেহেতু আমাদের একটা ভ্যালু এক্স এর আছে, তাহলে আপনার আসো আগে আগে একটা এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে, একটু খেয়াল করে একটু, নাম্বার অফ বাংলা, ইংরেজি, গণিত। তাহলে এটা ইকুয়াল টু হবে নাম্বার অফ বাংলা। নাম্বার অফ বাংলা আমরা কত ধরছিলাম? নাম্বার অফ বাংলা ছিল হচ্ছে থ্রাইস এক্স। এটা হবে থ্রাইস এক্স প্লাস, ইংলিশ হচ্ছে কত? ইংলিশ হচ্ছে এক্স প্লাস গণিত হচ্ছে কত? গণিত হচ্ছে টয়েস এক্স মাইনাস, মাইনাস কোনটা হবে? দূরে দূরে করে যাও। তাহলে এখানে কি আছে? তাহলে দুটো সাবজেক্টের একটা আছে 30, একটা আছে হচ্ছে 21। 43 কই গেল? এই যে 43। তাহলে মাইনাস করব হচ্ছে, প্রথমবার মাইনাস করব হচ্ছে 43, তারপর মাইনাস করব হচ্ছে 30, এটা মাইনাস করব হচ্ছে 21, প্লাস করব হচ্ছে তিনটা সাবজেক্ট মিলে পাস, অর্থাৎ এটা। সো এটা হচ্ছে 8। এখন দেখো যেটা এখানে বের করতে হবে, তাহলে এটি ইকুয়াল টু কি? এটি ইকুয়াল টু হচ্ছে যারা কোনো না কোনো একটা বিষয়ে পাস করেছে। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে 300 জন। তাহলে 300 জন স্টুডেন্টের মধ্যে 20 জন স্টুডেন্ট আছে যারা কোনো সাবজেক্টেই পাস করতে পারে নাই। তাহলে 300 যদি আমি 20 বাদ দিই, তাহলে আমি যে সংখ্যাটা পাবো তারা যে কোনো একটা বিষয়ে পাস করেছে। তাহলে এটা ইকুয়াল টু হবে হচ্ছে 280। হেভিজিবি হয়ে যাইতেছে, একটু ইগনোর করো একটু। 280। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা হচ্ছে 3 একে 4, 5 6। সো এখান থেকে হবে হচ্ছে 6x, আর এখান থেকে হচ্ছে কত আসে? 43। আচ্ছা যোগই করি, 1 3 4। সো এটা হচ্ছে মাইনাস হচ্ছে 4, 2 3 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 94 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 280। তাহলে 94 থেকে হচ্ছে 8 বাদ দাও, 94 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 86। তাহলে 86 তুমি ডান পাশে নিয়ে যাও। তাহলে 6x ইকুয়াল টু, কই লিখি? তাহলে 6x ইকুয়াল টু হচ্ছে 280 প্লাস হচ্ছে 86। তাহলে যোগ করে কত হবে? 6, 8 8 16 6, আর থাকে হচ্ছে 1, 1 আর 2 হচ্ছে 3। তো
6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে ভাগ করলে এক্স এর যে মানটা হবে, তাহলে 6 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে এখানে হবে 6 আর এখানে হবে হচ্ছে 1। তাহলে এক্স এর মানটা হচ্ছে 61। তাহলে এক্স এর মানটা হচ্ছে 61। তাহলে এক্স যদি 61 হয়, তাহলে এই যে ইংলিশ যেটা ছিল, ইংলিশ, তাহলে ইংলিশে পাস করেছে হচ্ছে 61 জন। ম্যাথ, ম্যাথে পাস করেছে হচ্ছে 61 ইন্টু 2, সো 122 জন। তাহলে এটা হবে হচ্ছে 122 জন, এটা হবে হচ্ছে 61 জন। আর বাংলায় পাস করেছে 3x, সো 3 হচ্ছে 180, 183। তোমাকে এটাই জিজ্ঞেস করেছে বাংলা, ইংরেজি এবং গণিত এই 3 বিষয়ে পৃথকভাবে কতজন শিক্ষার্থী পাস করেছে। তাহলে এখানে কিন্তু একটা বাংলায় খুব ভালো একটা ঝামেলা আছে। তোমার যদি বলা হইতো বাংলা, ইংরেজি এবং গণিতে, শুধু বাংলায়, শুধু ইংরেজি, শুধু গণিতে পৃথকভাবে কতজন পাস করেছে, তারা আমরা এখন যেটা করতাম, এই ভেন চিত্রের টোটাল মানটা থেকে আমরা কমন মানটা বাদ দিয়ে বের করতাম। সো এটা কিন্তু এখন দরকার নাই। আমাকে এখানে জাস্ট জিজ্ঞেস করা হয়েছে বাংলায় কয়জন পাস, ইংলিশে কয়জন পাস, আর ম্যাথে কয়জন পাস। অর্থাৎ ওই যে আমরা যেটা ধরে নিয়েছিলাম এক্স, 2x আর 3x, সো সেই মানটাই হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার। আমাকে একটু জানাও তো এটা বুঝলা কিনা। যাক, অনেকক্ষণ পরে তাও বললা যে একটু কঠিন লাগতেছে, ভালো লাগছে। একটু কঠিন না লাগলে তো এই সাবজেক্টের নামে অ্যাডভান্স ম্যাথ হবে না। আচ্ছা, তাহলে এটার পার্ট হচ্ছে আমাদের শেষ। একটু মানগুলো একটু মনে রাখো, আমার তো নিজেরই মনে থাকবে না এখানে কি কি করলাম। আচ্ছা, তারপর একটু দেখি পরেরটাই কি আছে। কেবল দুই বিষয়ে পাশ করা। তাহলে কেবল দুই বিষয়ে পাশ মানে কি? যে কোনো দুটোই পাস। সো যে কোনো দুটোই পাস তুমি কি করে বের করবা? তাহলে যে কোনো দুটো বিষয়ে পাশ করা মানে হচ্ছে তোমাকে কি করতে হবে আগে, যে কোনো দুটা, তাহলে বাংলার ইংলিশে তুমি যদি পাস বের করো, তাহলে বাংলার ইংলিশে যে পাসটা আছে, এই পাসটা থেকে কি করতে হবে, কমন যেটা আছে সেই কমনটা বাদ দিতে হবে। তাহলে কমন পাস হচ্ছে কয়জন? 8 জন। তাহলে কমন পাস হচ্ছে 8 জন। তাহলে আমরা আগে এটা করব আগে। কেবল দুই বিষয় মানে শুধু দুই বিষয়ে পাস। তাহলে দুই বিষয়ে পাশের সংখ্যাগুলো আমাদের কত কত আছে, এই দেখো আমি একটু লিখে দিই। 30 জন বাংলা এবং ইংরেজিতে। তাহলে এই 30 জন বাংলা এবং ইংরেজিতে এর মধ্যে কি আছে, কমনটাও আছে। তাহলে তোমার লিখতে হবে এখানে শুধু বাংলা ও, তুমি বাংলা ও লিখতে পারো এবং ও লিখতে পারো, তোমার ইচ্ছা। শুধু বাংলা ও ইংরেজিতে পাস। তাহলে শুধু বাংলা এবং ইংরেজিতে যদি পাস তুমি বের করো, তাহলে তুমি লিখবে হচ্ছে কি 30 থেকে মাইনাস করবো হচ্ছে কমন যেটা ছিল, তাহলে কমন ছিল হচ্ছে 8, এটা হবে হচ্ছে 22। সেম ভাবে 21 জন গণিত এবং ইংরেজিতে পাস। তাহলে শুধু গণিত ও ইংরেজিতে পাস করবে কয়জন? 21 মাইনাস হচ্ছে 8, তাহলে সেটা হবে হচ্ছে 13 জন। আর আরেকটা ছিল 43 জন, প্রথমটাই বাদ দিচ্ছে। তাহলে 43 জন হচ্ছে বাংলা এবং গণিতে পাস। তাহলে শুধু বাংলা এবং গণিতে পাস করবে কতজন? 43 মাইনাস হচ্ছে 8, তাহলে এটা হবে হচ্ছে 35। তার মানে শুধু বাংলা এবং গণিতে পাস হচ্ছে 35 জন, শুধু বাংলা এবং ইংরেজিতে পাস হচ্ছে 22 জন, শুধু গণিত এবং ইংরেজিতে পাস হচ্ছে 13 জন। তাহলে এই তিনটে যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাবো? কেবলমাত্র দুইটা বিষয়ে যারা পাস করেছে তাহলে সেটা পাবো। তাহলে 2 আর 3 হচ্ছে 5, 5 আর 5 10 শূন্য শূন্য, হাত থেকে হচ্ছে 1, 1 3 4, 4 1 5, 5 দিয়ে হচ্ছে 7। তাহলে 70 জন, তার মানে 70 জন স্টুডেন্ট যারা কেবল দুটো বিষয়ে পাস করেছে। আর এখন বলছে পরেরটা কমপক্ষে দুইটা বিষয়ে পাস। তাহলে কমপক্ষে দুটো বিষয়ে পাস মানে কি? তাহলে কমপক্ষে মানে হচ্ছে যারা দুটো বিষয়ে পাস করেছে, তিনটা বিষয়ে পাস করেছে। তাহলে তিনটে বিষয়ে পাস করেছে কতজন? 8 জন। তাহলে 8 কে তুমি এখন 70 সাথে তুমি যোগ করবে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 78 জন। তো
তো এই হচ্ছে আজকে টোটাল কোশ্চেন, যে হচ্ছে আজকে টোটাল কোশ্চেন। এটা তো করেই দিলাম একই জিনিস। এই তাহলে আজকে কোনো অ্যাসাইনমেন্ট বা কিছুই রাখতেছি না। আজকের কাজ হচ্ছে যে ৩টা ম্যাথ দিলাম, এই ৩টে হচ্ছে ভালো করে করা। আর এটার উপরে যে পরীক্ষাটা হবে, তাহদিন আমি জানি তোমরা পরীক্ষা দাও না, দেখছি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে আমি এই সপ্তাহে কথা বলবো আরকি। সো এই চ্যাপ্টার মানে এই আজকের লেকচারের পর যে পরীক্ষাটা হবে, সেখানে ১০টা এমসিকিউ প্রশ্ন থাকবে না। এইরকম ১টা বা ২টা প্রশ্নের ৫টা করে পার্ট থাকবে। ধরো এরকম একটা প্রশ্ন দিয়ে দিব, তার ৫টা পার্ট ৫ নম্বর। আরেকটা প্রশ্ন দিলাম, তার ৫টা পার্ট ৫ নম্বর। অর্থাৎ রিটেন টাইপের অনেকটা। তো এটা পরীক্ষা পাবা হচ্ছে আগামীকাল। তো এই তো আজকে হচ্ছে এতটুকুই। তাহলে আমাদের বেসিক আর অ্যাডভান্স দুটো মিলেই সেটের টোটাল চ্যাপ্টারটা হচ্ছে শেষ। নেক্সট যে ক্লাসটা থাকবে বেসিকে, ওখানে হচ্ছে আমরা নতুন কোনো একটা চ্যাপ্টার শুরু করব। ১ মিনিট তোমরা কিছু বলার থাকলে বলতে পারো। মানে এটা পড়া নিয়ে বা কিছু নিয়ে বোঝা নিয়ে কিছু বলার থাকলে ১ মিনিট বলতে পারো। আচ্ছা, জাবির বলছো ৩ নাম্বারটা বোঝো নাই? ৩ নাম্বারটা যে একটু আগে যেগুলো করলাম এরকমই তো। কমপক্ষে ২ টা বিষয়ে পাস করেছে। তো কমপক্ষে ২ বিষয় মানে কি? সাথে যারা ৩ বিষয়ে পাস করছে তারাও চলে আসবে। তো ২ বিষয়ে পাস করেছে ৭০ জন। তাহলে ৩ আর তাহলে কমপক্ষে যদি ২ বিষয় হয়, তাহলে কমপক্ষে ২ বিষয় মানে হচ্ছে ২ বিষয়ে পাস প্লাস হচ্ছে ৩ বিষয়ে পাস। বলবা কিছু? কারো কিছু বলার আছে? হ্যাঁ, জাবির এটাই। ২ প্লাস ৩ বিষয়ে ঠিকই বলেছ। ওকে। তাহলে সম্ভবত বুঝতে পেরেছ। তো আজকে এতটুকুই আরকি। রাখছি তাহলে।